কৃষ্ণর বুঝাইয়া কইও রে ভ্রমর কৃষ্ণর বুঝাইয়া মোহি রাধা মই রাধাই কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া। সবার কাছে জিমিন মানে দেখতে মাশাআল্লাহ আর আচার আচরণে পুরো ধানি লঙ্কা। তবে বড়দের কাছে জিমিন খুব একটা পছন্দের না হলেও তার সমবয়সী কিংবা ছোটদের কাছে সে নিতান্তই অনেক পছন্দনীয় ব্যক্তি। আর বড়দের অপছন্দের বিষয় নিয়ে জিমিনারও কখনো কিছু আসে যায় না। তার কথা একটাই, যাদেরটা খায় বা পড়ে না তাদের কথা শুনে কেন নাচতে হবে? তার সাথে হোক কিংবা যার সাথেই হোক, অন্যায় হলে তার সাথে সাথে প্রতিবাদ করতে হবে। চুপ করে সহ্য করার মেয়ে তো সে নয়, কিংবা এটা তাদের গ্যাংয়ের মূল নীতিও নয়। মাঠের মাঝে খুব জোরালোভাবে ফুটবল খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একদল আর্জেন্টিনার জার্সি তো আরেক দল ব্রাজিলের জার্সি পরে মাঠের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে মাঠের এক কোনায় গাছের নিচে চুপ করে মনমরা হয়ে বসে রয়েছে অতি সুদর্শন এক যুবক। বয়স তার 18 পৌঁছেছে কিনা সন্দেহ আছে। ফর্সা চেহারার সাথে মাথায় এক ছাকড়া সিল্কি চুল, দেখতে আধুনিক যুগের টম্বয় যাকে বলা হয় আর কি। পরনে কালো প্যান্ট আর ব্রাজিলের জার্সি। তবে তার এমন মনমরা হয়ে বসে থাকাটা তার বন্ধু মহলের কারোরই পছন্দ হচ্ছে না। তবে তার মন খারাপেরও যে যথেষ্ট কারণ রয়েছে সেটাও তো তার বন্ধুরা জানে। এতে অবশ্য তাদের মনটাও কিছুটা খারাপ। কিন্তু এভাবে খেলতে এসে মনমরা হয়ে বসে থাকার তো কোনো মানে নেই, তাই না? বিষয়টি নিয়ে কেউ বিরক্ত নয়, বরং তাদেরও আফসোস হচ্ছে, এমনটা না হলেও পারত। এরই মাঝে শ্যামবর্ণের একটি ছেলে এসে তার পাশে বসলো আর বলল, শুভ, এভাবে প্লিজ মনমরা হয়ে বসে থাকিস না। সুগা ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি। সুগা ভাই তো সত্যি অনেক ভালো মানুষ, আমরা সকলেই জানি। তুই চিন্তা করিস না, ভাইয়া খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরই মাঝে দাঁড়িয়ে থাকা আরো দুটো ছেলে এসে সুহকে বলতে লাগলো, কিন্তু দোস্ত, তুই এভাবে মন খারাপ করে প্লিজ বসে থাকিস না। আমরা তোকে এই অবস্থায় দেখে আরো বেশি কষ্ট পাচ্ছি। তুই প্লিজ আমাদের সাথে খেল। তুই না খেললে আমরা কখনোই জিততে পারবো না। প্লিজ, তুই পারবি আমাদের টিমকে জেতাতে। দোস্ত, চল না খেলা স্টার্ট করি। আজ জিততে না পারলে ওই টিম সারা জীবন আমাদের খেপাবে। এমনিতেই তো 7 আপ করতে থাকে, এবার না জিততে পারলে আরো কি বলা স্টার্ট করবে কে জানে। অনেকক্ষণ ধরে বন্ধুদের কথাবার্তাগুলো শোনার পর সুহ কোনো উত্তর দিল না, বরং বন্ধুদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর বলতে শুরু করলো, ঠিক আছে, আমি একটু টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। সুহর সম্মতিতে প্রত্যেকেই উচ্ছ্বাসে লাফিয়ে উঠল। অন্যদিকে সুহ হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে মাঠ থেকে কিছুটা দূরে অবস্থিত টিউবওয়েলের কাছে যেতে লাগলো। সাথে মনের মাঝে চলতে লাগলো নানা প্রশ্ন, নানা চিন্তা। সব চিন্তা তার বড় ভাই সুগাকে নিয়ে। বড় ভাইয়ের এমন অ্যাক্সিডেন্ট কিছুতেই সে সহ তার পরিবার মানতে পারছে না। এমনকি তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা এখন পর্যন্ত তার মা শোনেনি। সেই খবর জানতে পারলে পরিস্থিতি আরো কোন দিকে যাবে কে জানে। বড় ছেলের শোকে মা নিজে অসুস্থ হয়ে যাবে, নয়তো ছেলের কাছে যাওয়ার জন্য পাগলামো করবে। সুগার এই বিষয়টি বকুম সে আর তার বাবা জানে। আপাতত আর কেউই এই বিষয়ে অবগত নয়। অন্যদিকে বাড়ি থেকে আসার আগেই বকুম তাকে বলেছিল সুগা নাকি আগের থেকে কিছুটা সুস্থ। সে যেন বেশি চিন্তা না করে, অথচ তার চিন্তার পাহাড় যেন কমছেই না। প্রথমে তো খেলার জন্য আসতেই চাইছিল না, কিন্তু বন্ধুদের জোরাজোরিতে না এসেও পারল না। সুহ নিজের ভাবুক মস্তিষ্ক নিয়ে এগোতে এগোতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে তার ধ্যান ফিরল। সামনে তাকিয়ে দেখে এক অল্প বয়সী মেয়ে ঘাসের ওপর পড়ে রয়েছে। হঠাৎ করে কি হলো তা বুঝে ওঠার আগেই মেয়েটি তড়িৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে সুহর মুখোমুখি হলো। আর কিছুক্ষণ সুহর দিকে বিরক্তিকর চেহারা নিয়ে তাকিয়ে থাকার পর তা ধীরে ধীরে রাগান্বিত চেহারায় পরিণত হলো। তবে সুহ কি বলবে বুঝতে পারছে না। অন্যদিকে মেয়েটা রাগান্বিত সুরে বলতে লাগলো, এই যে হ্যালো, কথা
কথা বলতে পারেন না? সুহু কিছু না বলে মেয়েটার কথায় কপাল কুঁচকাতে মেয়েটি তা দেখে আবারও বলতে লাগলো, কথা বলতে না পারলে হ্যাঁ না ইশারায় কিছু তো বলুন, তবে অভিনয় করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমাকে ধাক্কা মেরে জিমিনের কথা শেষ হওয়ার আগে সুহু বলল, কথা বলতে পারি আমি। সুহুর সামান্য কথাটাও জিমিনের কাছে হাস্যকর মনে হলো। মুহূর্তেই নিজের রাগান্বিত চেহারাটাকে গায়েব করে মুচকি হেসে কিছুটা তাচ্ছিল্য সুরে বলল, বাপরে, কথা বলতে পারেন দেখছি। সুহু আবারও নিজের ভ্রু কুঁচকাল। মেয়েটির কথাবার্তা তার কেন যেন পছন্দ হচ্ছে না। সে একটু চঞ্চল স্বভাবের ছেলে হলেও এই মেয়েটা তার কাছে অদ্ভুত লাগছে। কেমন যেন মাস্তান টাইপের ভাব, অথচ চেহারা কি সুন্দর, খুব বেমানান লাগছে তার কাছে। এইদিকে সুহর ভ্রু কুঁচকানো দেখে জিমিন বুকে হাত গুজে ভাব নিয়ে বলতে লাগলো, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন এটা বলেন? মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে নাকি? অবশ্য ভুল করে মারলে তো নিশ্চয়ই সরি বলতেন, তা তো বললেন না। জিমিনের কথা শুনে সুহ মনে মনে ভাবলো, সে তো নিজের ইচ্ছে মতোই হাঁটছিল, তাহলে সে কখন ধাক্কা মারলো? আমি ধাক্কা মেরেছি নাকি? জিমিন অবাকের সুরে বলল, এই আপনার মাথায় সমস্যা আছে নাকি? তাহলে বলতে পারেন, পাগল ভেবে মাফ করে দেব। এবার সুহর চিন্তা ভাবনা উবে গিয়ে মেজাজ খারাপ হলো। মনে মনে ভাবলো, এই মেয়ে বেশি কথা বলে। এই ভেবে জিমিনার দিকে বিরক্ত নিয়ে তাকাতে জিমিন আবারও বলল, ধাক্কাটা আপনি মেরেছেন, আমি ধাক্কা দিলে মাটিতে নিশ্চয়ই আপনি পড়ে থাকতেন, আমি নয়। জিমিনের কথা সুহর মস্তিষ্কে পৌঁছাতে সুহ নরম সুরে বলল, ও তাহলে সরি। জিমিন চোখ কুঁচকে সুহর কাছে মুখটা কিছুটা এগিয়ে নিয়ে কিছুক্ষণ দেখে মাথাটা পিছনে নিয়ে এসে বলল, ইটস ওকে। আপনাকে দেখে পাগল তো মনে হচ্ছে না, তবে নেক্সট টাইম ভুল করলে নিজের দোষ ঢাকার চেষ্টা না করে সরাসরি সরি বলে দেবেন। নিজের ভুল স্বীকার করা খারাপ কিছু না। আর নেক্সট টাইম যদি কখনো মনে হয় আপনি সব ইচ্ছে করে করেন, তাহলে একেবারে উত্তম মধ্যম দিয়ে ছাড়বো। ওকে, এখন আসি তবে, ভালো থাকবেন। জিমিনার শেষ কথায় স্পষ্ট হুমকি শুনে সুহ মুচকি হেসে কেসে উঠল, মিস, আমি আপনার বয়সে হয়তো বড় হব, তো বড় ছোট কিছু মানবো না। অন্যায় করলে আর কেউ ছেড়ে দিলেও এই জিমিনা ছাড়বে না। জিমিন হুমকি স্বরূপ কথা শেষ করে চলে যেতে লাগলে পেছন থেকে সুহ বিড়বিড় করে বলল, মারাত্মক, তবে পিচ্চির নাম চেহারা দুটোই সুন্দর, জিমিনা। এই বলে মুচকি হাসলো সুহ। তবে তার হাসি কিংবা বিড়বিড় করে বলা কোনো কথাই জিমিনার শোনার সময় হলো না। সে জন্য তার গুরুত্বপূর্ণ গোল মিটিং বসাতে মুহূর্তেই আবারও চেনা পরিচিত এক বড় যুদ্ধ লেগে গেল। জিমিন নিজের গোল মিটিং শেষ করে দলবল নিয়ে সুহদের চলন্ত খেলার মাঝে গিয়ে খেলা থামিয়ে দেয়। জিমিন প্রথমে ভালো করে বললেও সুহর কিছু বন্ধু তাদের কথা মানতে নারাজ। তারা এখান থেকে কিছুতেই সরবে না। অন্যদিকে জিমিনও শপথ নিয়েছে, এদের এখান থেকে না সরিয়ে যাবে না সে। নিজেদের অধিকার নিজেদেরই বুঝে নিতে হবে। এক কথায় দুই দলের মাঝে কথা কাটাকাটি ঝগড়া থেকে শুরু করে তা এক পর্যায়ে ইট পাটকেলের ছোড়াছুড়িতে রূপান্তরিত হয়। কেউ মাথায় আঘাত পায় তো কেউ হাতে পায়, তবে থামতে কেউ রাজি নয়। এক পর্যায়ে এলাকার লোকজন এসে দুপক্ষকে থামিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, আর এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত কাল হবে তা জানিয়ে দেওয়া হয়। একদিকে জিমিনার গ্যাংয়ের মাঝে চলছে অসমাপ্ত যুদ্ধের জ্বলন্ত আগুন, অন্যদিকে আজকের অসমাপ্ত ম্যাচের জন্য সুহর প্রত্যেকটা বন্ধুই রেগে আগুন হয়ে গিয়েছে। তবে সুহর মাঝে কোনো হেলদোল নেই। শুরু থেকে শেষ পর্যন্ত তার নজর ছিল জিমিনার উপর। তার কাছে জিমিনা মেয়েটা একটা বিস্ময়কর বিষয় হিসেবে দাঁড়িয়েছে। মেয়েটা অদ্ভুত, সত্যি অদ্ভুত, এক অদ্ভুত সুন্দর। তেহিও নিজের রুম থেকে বেরিয়ে অফিসের আশপাশটা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখছিল। উদ্দেশ্য তার কারোর সাথে বন্ধুত্ব তৈরি করে কথা গল্প আলাপের চেষ্টা হলেও নিজের রুম থেকে বের হওয়ার পর তার আর মনে হচ্ছে না এমন কিছু হবে আজ।
তেহিয়ং হতাশ হয়ে আশেপাশে তাকিয়ে দেখলো সবাই সবার কাজে প্রচন্ড ব্যস্ত। দুনিয়া উল্টে গেলেও তাদের কাজ ছাড়া যাবে না। তার সাথে কথা বলার বিন্দু পরিমাণ সময় কারো হবে কিনা সন্দেহ আছে। তেহিয়ং মনে মনে কয়েকবার সুগার কথা ভাবলো। একটু আগে বগুমের কাছ থেকে খবর নিয়েছে যে সুগা আগের থেকে অনেকটা সুস্থ। আশা করা যে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে। খবরটা শোনা মাত্রই সে যতটা খুশি হয়েছিল এখন ঠিক ততটাই মন খারাপ হচ্ছে। এমন একটা পরিবেশে এসে সে পড়ে গিয়েছে ভেবে। তবে মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, ফ্যামিলির জন্য জীবনে আরো অনেক স্যাক্রিফাইস করতে হবে, সেখানে এমন কি, নিজেকে মানিয়ে নিতে হিয়ং। মনে মনে কথাটুকু বলে তেহিয়ং মুচকি হেসে নিজের কেবিনে ফিরে যেতে চাইলে পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, মিস তেহিয়ং। তেহিয়ং পিছনে ফিরে তাকাতেই দেখলো একটা সুদর্শন পুরুষের পাশাপাশি তার চেয়ে হয়তো কিছুটা বয়সে বড় একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দুজনের হাতে ধোঁয়া ওঠা কফির কাপ। ছেলেটির মুখে মুচকি হাসি থাকলেও মেয়েটা কেমন গম্ভীর চোখে তেহিয়ংকে দেখছে না। তেহিয়ং মুচকি হেসে ছেলেটির উদ্দেশ্যে বলল, জি আপনি? যাক, ভুল বলিনি, আমি আয়াস আরো রুহি। কফি নেবে? তোমার জন্য এনেছি। হুট করে তেহিয়ংকে ছেলেটি তুমি বলায় তেহিয়ং কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও বিষয়টিকে স্বাভাবিক ভেবেই তেহিয়ং কফি কাপটা হাতে নিল। এরই মাঝে আয়াস আবারও বলতে লাগলো, বয়সে ছোট হবে তাই তুমি বললাম, কিছু মনে করো না। তবে এই বয়সে ভিকে স্যারের বিয়ে হয়েছে, তাই সত্যি কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তেহিয়ং মুচকি হেসে কথা শেষ করার সাথে সাথেই কফি খেতে থাকা রুহি প্রচন্ড তাচ্ছিল্যের সুরে বলল, যোগ্যতাই তো আর হতে পারেনি, নিশ্চয় বগুম ভাই কোনো ব্যবস্থা করে ওকে এই পজিশনে বসিয়েছে। যোগ্য জায়গা অযোগ্য লোক। রুহির এমন কথা শুনে তেহিয়ং কিছুটা অবাক হলো। অপরিচিত ব্যক্তির মুখে এমন কথা তো মানায় না। এই মেয়েটাকে তার প্রথমেই মনে হয়েছিল মেয়েটা একটু অদ্ভুত, তবে তার সাথে এমন বিহেভ করার মানে কি? আসলে ভিকের বিয়ে যে তেহিয়ং হয়েছে এটা শোনার পর থেকেই তার তেহিয়ংকে সহ্য হচ্ছে না। সে তেহিয়ং এর পূর্ব পরিচিত নয়, তবে ভিকের বিয়ে হওয়ার তীব্র ইচ্ছে রুহির ছিল। ভিকের প্রতি অন্যান্য মেয়ের মতো রুহিরও যথেষ্ট ফিলিংস কাজ করে। এমনকি ভিকেকে নিয়ে পাগলামি করতে গিয়ে স্বয়ং ভিকের কাছ থেকে একবার ওয়ার্নিংও পেয়েছে সে। অন্যদিকে তেহিয়ং এর প্রতি রাগের আরেকটা কারণ হলো এতদিন পর্যন্ত ভিকের সব বিয়ে ছেলে হলেও এই প্রথম কোনো মেয়ে, মানে তেহিয়ং বিয়ে হয়েছে, তাও আবার রুহির চিন্তামতে তেহিয়ং এর মতো একজন এই বিষয়ে স্কিললেস মেয়ে। এটা নিশ্চয়ই তার কাছে সহজে মেনে নেওয়ার মতো কিছু নয়। তবে তার পছন্দ করা কিংবা ফিলিংসটা একপাক্ষিক নয়, বরং যে কোনো সুদর্শনের প্রতি তার মন আটকে যায়। যেমন এই মুহূর্তে আয়েশের তেহিয়ং এর সাথে কথা বলা কোনো কিছুতেই তার পছন্দ হচ্ছে না। অন্যদিকে রুহির স্বভাব সম্পর্কে আয়েশও জানে, এমনকি স্টুডিওর কম বেশি প্রত্যেকেই জানে রুহি কোন স্বভাবের মেয়ে। তাই বিষয়টি ঘুরিয়ে দিতেই আয়াস তেহিয়ং এর সাথে নানান বিষয়ে গল্প আলাপ করতে লাগলো। তেহিয়ং এর কাছেও বিষয়টি ভালো লাগলো, সাথে আয়াসকেও তার যথেষ্ট ফ্রেন্ডলি আর ভদ্র মনে হলো। এরই মাঝে চুপচাপ কফি খেতে খেতে রুহি এক শয়তানি করতে গিয়ে তাতে নিজেই পড়ে গেল। দুজনের গল্প আলাপ তার সহ্য হচ্ছিল না, বিধায় এখানে থাকাটাও সে অহেতুক মনে করছিল। তাই যাওয়ার আগে ভুলবশত তেহিয়ংকে ল্যাং করে ফেলে দেওয়ার চেষ্টা করতেই ভুলবশত তেহিয়ং পড়ে না গিয়ে তেহিয়ং এর হাতে আটখানা কফিটুকু রুহির জামার একপাশে পড়ে যায়। কফি ততটা গরম ছিল না, তবে ড্রেস নষ্ট হয়ে যাওয়ায় রুহি অনেক বেশি রেগে যায়, সাথে পরিস্থিতিও নেয় এক ভিন্ন রূপ। অন্যদিকে তেহিয়ং বুঝতেই পারল না তার সাথে এই মুহূর্তে হলোটা কি। রুহি চোখ গরম করে রেগে মেগে তেহিয়ংকে বলল, হোয়াট দ্য হেল, এই মেয়ে চোখে রাখো না, চোখ অন্ধ নাকি? এটা কি করলে তুমি? তেহিয়ং বুঝতে পারছে না সে কি বলবে। সে তো প্রথম থেকেই এক জায়গাতেই দাঁড়িয়েছিল, উল্টো তো এই রুহি তাকে ধাক্কা দিয়েছে এমনটাই মনে হলো। তেহিয়ং কিছু বলছে না দেখে রুহি আবারও কিছু বলতে গেলে পাশ থেকে আয়াস তাকে থামিয়ে দিয়ে পড়ল, চুপ থাক রুহি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, ও তোকে ইচ্ছে করে মারতে যাবে নাকি?
বিষয়টা নিয়ে আর সিন ক্রিয়েট করিস না। আয়াসের কথা শুনে রুহি আরো বেশি রেগে গিয়ে বলতে লাগলো, আমি সিন ক্রিয়েট করছি? আমি? শোন আয়াস, তোদের অলওয়েজ মনে হয় সব তো আমারই, আর কারো দোষ হতে পারে না। আর তা না হলে এখন আমার সাইড না নিয়ে ওই 2 দিনের অসভ্য মেয়েটার সাইড নিচ্ছিস। আয়াস অবাক হচ্ছে রুহির পাগলামো দেখে। কি পরিস্থিতিটাকেও কি বানিয়ে ফেলেছে। রুহির কণ্ঠস্বর সামান্য উচ্চ থাকলেও তা আশেপাশের লোকজন জড়ো করার মতো নয়। তবে আয়াস ধীরে ধীরে কথা বলছে। রুহি, তুই এসব কি শুরু করলি? রুহি এবার আয়াসকে দেখে তেহিয়মের মুখোমুখি দাঁড়িয়ে কিছু বাজে কথা বলার প্রস্তুতি নিল। এই মেয়ে, সত্যি করে বলো তো, তুমি কাজটা ইচ্ছে করে করেছো তাই না? অবশ্য করবেই তো, কিসব কমন সেন্স ছাড়া রাস্তার লোক এসে স্টুডিওতে জুটেছে। এইসব কাজকর্ম নিয়েও তো তোমার বিন্দু পরিমাণ ধারণা নেই তাই না? এই অফিসের জন্য সম্পূর্ণ ইউজলেস তুমি। তোমার লজ্জা থাকলে তো এই মুহূর্তে জব ছেড়ে চলে যাওয়ার কথা, কিন্তু তুমি তো তা করবে না। তোমার ফ্যামিলি তো তোমাকে সেই শিক্ষাটা দেয়নি। নিশ্চয়ই বাবা মায়ের সঠিক শিক্ষা। রুহির কথা শুরু হতে তেহিয়মের কপালে ক্রমান্বয়ে ভাঁজ পড়তে থাকলো। প্রথমে ভেবেছিল কিছুই বলবে না, কিন্তু যখন ফ্যামিলি বাবা মা নিয়ে কথা বলতে লাগলো তখন আর তেহিয়ম চুপ রইল না। খানিকটা ঝাঁঝালো মিশ্রিত স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, দেখুন মিস রুহি, আপনার সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই, রাইট? তাহলে আমি কেন আপনার সাথে এমনটা করতে যাব? আর প্লিজ এভাবে বাবা মা ফ্যামিলি নিয়ে কথা বলবেন না। এতে আমার নয়, বরং আপনার সঠিক পরিচয়টি প্রকাশ পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার মনে হয় আপনি চলে যাওয়ার সময় হয়তো বেখেয়ালিতে আমি ধাক্কা মেরেছেন, আর ভুলবশত আমার হাত থেকে কফিটুকু আপনার গায়ে লেগে গিয়েছে। এই জন্য আপনি চাইলে আমি সরি বলতেই পারি। আই এম রিয়েলি সরি। দেখেছিস আয়াস, দেখেছিস? ও এখন বলতে চাইছে আমি ধাক্কা মেরেছি। ইচ্ছে তো করছে একটা কষিয়ে থাপ্পড়। রুহির কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে এবার ধমকের সুরে ভারী কণ্ঠে আয়াস বলল, রুহি জাস্ট শাট আপ। অনেক হয়েছে। তুই ভুলে যাস না তেহিয়ম বর্তমানে ভিকের বিয়ে। আর তুই এটা কেন ভুলে যাচ্ছিস? তুই এই মুহূর্তে কোথায় আছিস? এই জায়গায় এসব লেম সিন ক্রিয়েট করে নিজের বিপদ ডেকে আনতে যাচ্ছিস নাকি তুই? ভিকে স্যার যদি। আয়াস আর নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। তার আগেই তার চোখে পড়ে কিছুটা দূর থেকে তাদের দিকে আগমনরত ভিকের দিকে। আয়াস বিস্মিত কণ্ঠে নিম্ন স্বরে রুহিকে বলল, রুহি, ভিকে। আয়াসের কথা শুনে রুহি আর তেহিয়ম দুজনেই পেছনে তাকালো। রুহি ভূত দেখার মতো চমকে উঠে নিমিষেই আয়াসকে ঘেঁষে ওর পাশে দাঁড়িয়ে পড়ল। আর তেহিয়ম তার ভ্রু কুঁচকে একবার ভিকেকে তো একবার রুহিকে দেখছে। রুহি আর আয়াস ভেবেছিল আজই হয়তো রুহির কাহিনী শেষ হয়ে যাবে, কিন্তু পরিশেষে এমন কিছুই হলো না। ভিকে যে পোস্ট স্টাইলে অ্যাটিটিউড নিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল, ঠিক সেভাবেই তাদের পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেল। একবার ভুলেও দেখলো না তার পাশে 3টে মানুষ আদৌ আছে কিনা। এবারের মতো বেঁচে গিয়েছে ভেবে রুহি দীর্ঘশ্বাস ফেলে সেই জায়গা ত্যাগ করতেই আয়াস তেহিয়মের উদ্দেশ্যে বলল, তেহিয়ম, ওর এসব পাগলামো প্লিজ মাথায় নিও না। ও দিন দিন পুরো পাগল হয়ে যাচ্ছে। এছাড়া সৌজন্যমূলক আরো কিছু কৈফিয়ত তেহিয়মকে শোনাতে লাগলো। তেহিয়ম আর বিষয়টি মাথায় রাখলো না। কাজে এসেছে আর ছোটখাটো এমন ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক, কিন্তু এতে মন খারাপ করে নিজের মুড নষ্ট করা কি দরকার? গভীর রাত। বিশাল বড় টিভি স্ক্রিনে আটকে রয়েছে একজোড়া চোখ। সোফার উপরে পায়ে পা তুলে কিছুক্ষণ পর পর আয়েসি ভঙ্গিতে মুখ হা করে তাতে পপকর্ন ছুটছে জাঙ্কুক। মনে হচ্ছে খুব চমৎকার কোনো মুভি চলছে তার টিভির পর্দায়। সাথে আজ তার মন মেজাজও যেন একদম ফুরফুরে। এমন মুহূর্ত অবশ্য জাঙ্কুকের মাঝে কিছু বিশেষ সময় দেখা মেলে। আজও হয়তো তেমনই কিছু। তবে অদ্ভুত বিষয় হলো টিভির পর্দায় কোনো চমৎকার মুভি প্রদর্শন হচ্ছে না, বরং তাতে একজন সুশ্রী মহিলা সাংবাদিক সংবাদ পাঠ করতে ব্যস্ত। আচ্ছা, জাঙ্কুক কি সেই সুশ্রী মেয়েটিকে দেখছে? না না, জাঙ্কুক তো তেমন নয়। সে তো মেয়েটির মুখ থেকে সংবাদ পাঠ শুনতে আগ্রহী। টিভি সেই সুশ্রী মেয়েটি চিন্তিত ভঙ্গিতে বলছে, দেশের এক বিখ্যাত নামি দামি শিল্পপতির নিখোঁজের খবর। গত মাসেই নাকি তিনি নিজ কাজের উদ্দেশ্যে দেশের বাইরে গিয়েছিলেন। লোকটির পরিবারের বর্ণনা অনুযায়ী তিনি এখনো দেশে ফেরেননি।
অথচ খবর মিলেছে তিনি গত 4 দিন আগে দেশে ফিরে এসেছেন। অথচ চিরুনি তল্লাশি দিয়েও তার খোঁজ মিলছে না। তিনি এখনো উধাও। দেশের মানুষের কাছে তিনি অনেক ভদ্র আর সৎ লোক হিসেবে পরিচিত হলেও এবার মিলেছে ভিন্ন তথ্য। ধারণা করা হচ্ছে তিনি 4 দিন আগে যখন দেশে ফিরেছেন ঠিক সেই রাতেই তাকে গায়েব করা হয়েছে শহরের দূরের এক জঙ্গলের পথ থেকে। তার লাইসেন্স করা গাড়িটাও সেখানেই পাওয়া গিয়েছে, সাথে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর বিদেশ ফেরত জামা কাপড়ের ব্যাগ। তবে এসবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসবের পাশাপাশি একটা ছোট কালো সুটকেস পাওয়া গিয়েছে, যাতে সাদ্দাম শেখ নামক সেই বিজনেসম্যানের সারা জীবনের সকল কূটনৈতিক কাজের প্রমাণ খুব সুন্দর সুসজ্জিতভাবে রেখে দেওয়া হয়েছে। তার করা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল সকল অনৈতিক কাজকর্মের সাথে ড্রাগ ও অস্ত্র চোরাচালানের পাশাপাশি নারী ব্যবসারও স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। প্রত্যেকের ধারণা বদলে গিয়েছে এসব দেখে। তারা ভাবতেও পারছে না তার মতো লোক বহু বছর ধরে এসব কাজ করে যাচ্ছে। তবে তার গায়েব হওয়ার পেছনে এটা তো নিশ্চিত যে কোনো সুকৌশল সম্পন্ন তারই কোনো শত্রু এই কাজ করেছে, কারণ সুটকেস থেকে শুরু করে তার গাড়ির আশেপাশে কিংবা সম্পূর্ণ জায়গাতেই আগন্তুকের খোঁজ মিলবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ঘটনাটি যে জায়গায় হয়েছে তা সম্পূর্ণ পরিত্যক্ত আর জঙ্গল এরিয়ার রাস্তায়। অমন জায়গায় অত রাতে সাদ্দাম শেখ কোন কাজে গিয়েছিল তা তো জানা যায়নি। তবে আগন্তুকের দেখা মিলবে এমন কোনো সিসিটিভি কিংবা লোক সমাজের অস্তিত্ব সে জায়গায় নেই। সুটকেস কিংবা গাড়ির কোনো অংশে সাদ্দাম ব্যতীত পাওয়া যায়নি অন্য কোনো আগন্তুকের ফিঙ্গারপ্রিন্ট। কাঁচা রাস্তায় নেই কোনো গাড়ির টায়ারের ছাপ, আর ছিল কিনা তাও বোঝা যাচ্ছে না, কেননা রাস্তার মাঝে এঁকে রাখা হয়েছে নানান রকমের চিত্রকর্ম। এছাড়া কাজটি একজন নাকি বহুজনে করেছে তা বলাও মুশকিল। পুলিশের মাথা ঘুরপাক খাচ্ছে এই কেসের সমাধান করতে, কারণ পুলিশের কাছে কিছুদিন পর পর দেশের নামি দামি ব্যক্তিগণের নিখোঁজ হওয়া আর তাদের অনৈতিক কাজকর্মের প্রমাণ একটা কালো রঙের সুটকেসে রেখে যাওয়া কোনো নতুন কিছু না। কিছুদিন পর পর এই ঘটনা ঘটছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। আগন্তুকের খোঁজ মিলবে এমন কোনো ক্লু না পেয়ে বরাবরের মতো তারা আবারও হতাশ। শুধু ক্লু হিসেবে আগন্তুক ফেলে যাচ্ছে একটা জিনিস, তা হলো সেই সুটকেস, যেটাও কিনা কোনো ব্র্যান্ড ছাড়া একটি প্রোডাক্ট। সর্বশেষে সম্পূর্ণ সংবাদ পাঠ শেষ হলে জাগুক উঠে দাঁড়ালো। এরপর এগোতে লাগলো তার বিশাল বড় বাড়ির এক পাশের দেয়ালের দিকে। দেয়ালের সাথে লাগানো নানা রকমের ইউনিক আর এক্সপেন্সিভ শোপিস আর ইউনিক কিছু ওয়ালমেট। তবে দেয়ালের এক পাশটাকে দেখে মনে হচ্ছে জায়গাটায় বেশি সময় পার হয়নি, নতুন করে রং করা হয়েছে। তবে রং নয়, শুধু রং নয়, বরং মনে হচ্ছে খুব নিখুঁত করে প্লাস্টার করে তাতে সুন্দর করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। জাগুকের পরনে শুধু একটা কালো ট্রাউজার, বিস্তৃত খালি বুক, সাথে চুলগুলো ঘাড় পর্যন্ত এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠোঁটের কোণায় বাঁকা হাসি। কিছুক্ষণ দেয়ালে সেই পাশটার দিকে তাকিয়ে থাকার পর তার বাঁকা হাসিখানা আরো অনেকটা বিস্তৃত হলো। তার পরক্ষণে হুট করে জাগুক হালকা করে দেয়ালের সাথে ঠোঁট লাগিয়ে চুম্বন করে সেই জায়গাটা প্রস্থান করলো। জাগুকের বিলাসবহুল বাড়িখানা শহরের কোনো নামি দামি ভিআইপি এরিয়ায় নয়, যেমনটা তার স্টুডিও। জাগুকের বাড়ি আসলে কোথায় তা কেউ জানে না। শহরের একটা নামি দামি ভিআইপি ফ্ল্যাট তার নামে রয়েছে, আর সবাই জানে সে সেখানেই হয়তো থাকে। জাগুকের এই বাড়ির খবর তার ইন্ডাস্ট্রির বড় মাপের লোকজন জানলেও এই বাড়িতে আসার সাহস কেউ করবে না। তারা সবাই জানে এই বাড়িটি জাগুকের হলেও এখানে সে কিংবা কেউ থাকে না, আর এখানকার এক বড় শক্তিশালী ক্ষমতার জন্য এই বাড়িতে অন্য কারো আসার কোনো ক্ষমতা কিংবা পারমিশন নেই। বাড়িটি শহর থেকে অনেকটা দূরে এক নির্জন এলাকায় অবস্থিত। বাড়ির আশেপাশে লোকজনের চলাচল খুবই ক্ষীণ। ভিকির বাড়ি থেকে অনেকটা দূরে জনবসতির আস্তানা। খুব প্রয়োজন ছাড়া জাগুকের বাড়ির রাস্তায় কেউ আসা যাওয়া করে না। তবে বাড়িটা প্রত্যেকের কাছে খুবই আকর্ষণীয়, দেখতে অসাধারণ আধুনিক কারুকার্যে ঘেরা। এমন জায়গায় বিশাল বড় এরিয়ায় এমন বাড়ি সত্যি দুর্লভ। তবে এই এত বড় বাড়ির দেখাশোনার জন্য নেই কোনো গার্ড। সম্পূর্ণ বাড়ির উঁচু নিচু প্রাচীরগুলোতে ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রনিক শকের।
এমনিতেই সাধারণ প্রাচীরের চেয়ে এই বাড়ির প্রাচীরগুলো তুলনামূলকভাবে অনেক বেশি উঁচু। আর কেউ কষ্ট করে যদি এই প্রাচীর টপকে বাড়ির ভেতরে যাওয়ার চিন্তা করে তবে তা সম্ভব হবে না। তার আগে ইলেকট্রনিক শক খেয়ে আধমরা হয়ে নিচে পড়ে রইবে। এমনিতেও এই উঁচু প্রাচীরের তোরণে বাইরে থেকে লোকজন বাড়ির উঁচু মাথাটুকু ছাড়া কখনোই কিছু দেখতে পারেনি। সেই মাথাটুকু হচ্ছে বেশ আকর্ষণীয়। কালচে রঙের আস্তরণে মোড়ানো বাড়িটির প্রতিটি ইট পাথর দেখতে যেমন ভুতুড়ে, তেমনি বাড়ির একদম চূড়ায় অবস্থিত বিশাল আকৃতির পাথরের খোদাই করা পাথরের টানা বাড়িটির সবচেয়ে বিস্ময়কর নিদর্শন। যে কারণে বাড়িটি নিয়ে সবার তীব্র আগ্রহ থাকলেও ভেতরে কি রয়েছে তা দেখার সৌভাগ্য মনে হয় জাঙ্কুক বাদে আর কারোরই হয়নি। আর এই বাড়িতে কখন কি ঘটে তার খবরও সকলের কাছে অজানা। এবারে জাঙ্কুক নিজের বাড়ির এক বিশেষ স্থানের দিকে এগোতে লাগলো। সে যতই সামনের দিকে এগোচ্ছে ততই অনন্ত ভয়ঙ্কর আর হিংস্র কণ্ঠস্বর ভেসে আসছে। একটা সময় পর জাঙ্কুক বিশেষ স্থানে পৌঁছতে দুটো হিংস্র কুকুর তার দিকে এগিয়ে এলো। তাদের হাতে পাশে মোটা মোটা লোহার শিকড় বাঁধা, দেখতেও দানব আকৃতির বিশাল বড় বড়, সাথে প্রচন্ড ক্ষুধার্ত। জাঙ্কুক ওদেরকে দেখে মুচকি হাসলো। এই কুকুর দুটো দেশীয় কোনো কুকুর নয়। জাঙ্কুক বিদেশ থেকে এই দুজনকে নিয়ে এসেছে প্রায় কয়েক বছর হলো। তখন থেকে এরা দুজন জাঙ্কুকের কুকর্মের সঙ্গী। জাঙ্কুক হেসে বলতে লাগলো, খিদে পেয়েছে? ওয়েট কর, খাবার এক্ষুনি নিয়ে আসছি। এই বলে জাঙ্কুক পাশে রান্নাঘরে চলে গেল। দুটো বিশাল ফ্রিজের মাছ থেকে একটি ফ্রিজ খুলে সেখান থেকে খানিকটা মাংস বের করলো। এরপর সেগুলোকে খুব যত্ন সহকারে কুকুর দুটোর সামনে খেতে দিল। মুহূর্তে হিংস্র জানোয়ারের মতো খাবারের উপর দুমড়ে পড়লো কুকুর দুটো। আর জাঙ্কুক আয়েসি ভঙ্গিতে রকিং চেয়ারে বসে ওদের খাওয়া দেখতে দেখতে কুকুর দুটোর উদ্দেশ্যে বাঁকা হেসে বলল, আর একটু কষ্ট কর, খুব তাড়াতাড়ি নতুন শিকার আসছে, একদম কচি ফ্রেশ মাংস। তারেক শিকদার হুইল চেয়ারে বসে রয়েছে। তেহিয়াং ভার্সিটির জন্য তৈরি হয়ে বাবাকে এখন নিজ হাতে খাইয়ে দিচ্ছে। অন্যদিকে জিমিনাও স্কুল ইউনিফর্ম পরে একদম ফিটফাট হয়ে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। অন্যদিকে ফরিদা ঘর বাড়ি গোছানোর টুকটাক কাজ করে নিচ্ছে। এমনিতেই দুই বোন সবসময় ঘর বাড়ি একদম পরিষ্কার আর ফিটফাট করে রাখে, তবুও ফরিদা যখনই আসে এই বাড়ি এসে তখনই তার কাজ হলো কিছু না কিছু একটা করবেই। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে এরই মাঝে হঠাৎ বাড়ির বাহিরে এলাকার কয়েকজন লোক জড়ো হয়ে ডাকাডাকি শুরু করতে লাগলো। বাড়ির বাহির থেকে এত আওয়াজ শুনে তেহিয়াং ফরিদাকে দরজা খুলতে বলল। মুহূর্তে কয়েকজন লোক এসে তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ এত লোকজন দেখে তেহিয়াং ভ্রু কুঁচকায়। একবার সন্দেহ নিয়ে পেছনে ফিরে জিমিনার দিকে তাকিয়ে দেখে সে একদম নির্বিকারে নিজের খাবার খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কিছুই হয়নি। এরই মাঝে এলাকার কয়েকজনের মধ্যে বয়স্ক লোকেরা বলতে লাগলো, দেখো তেহিয়াং, তোমার বাবা অসুস্থ, তাই তাকে কিছু বলেও লাভ হবে না, তাই বরাবরের মতো তোমাকেই বলতে হচ্ছে, দয়া করে তুমি এবারে সাবধান করো। তারেক শিকদার সহ তেহিয়াং আর ফরিদাও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে, আবার কিসের সাবধান? তেহিয়াং এর একবার মন বলছে জিমিনা হয়তো কিছু করেছে, আবার মন বলছে এলাকার লোকজন তো আগের থেকেই তাদের দেখতে পারে না, তারা কিছু করুক বা না করুক দলবল নিয়ে তো বাড়িতেই হাজির হয়। আজও হয়তো তাদের কোনো পাকা ধানে মই পড়েছে, কে জানে। তেহিয়াং বিষয়গুলো নিয়ে বিরক্ত, তবে সম্পূর্ণ স্বাভাবিক থেকেই ভদ্রতার সহিত বলতে লাগলো, চাচা কি হয়েছে একটু খুলে বলবেন প্লিজ? কি হয়েছে? কি হয়নি সেটা বলো। তোমার এই আদরের বোনকে সামলাও, ওর কর্মকাণ্ডের জন্য তো এলাকায় টিকে থাকতে পারছি না।
তেহিয়ম এবার ভ্রু কুচকে জিমিনার দিকে তাকায়। মনে মনে যা ভেবেছিল, নিশ্চয় কিছু একটা গন্ডগোল করে এসেছে, অথচ হাফ হাফ মনে হচ্ছে বেচারি ভাজা মাছ উল্টে খেতে জানে না। পায়ের আগা থেকে চুলের গোড়া পর্যন্ত দুধে ধোয়া তুলসী পাতা। তেহিয়ম নিজের কণ্ঠস্বর গম্ভীর করে জিমিনাকে ডাকলো। জিমিনা, এদিকে আয় বলছি। এনারা এসব কি বলছে? আবার কি করেছিস তুই? আপু, খাবারটা কি শেষ করে যাবো নাকি? এখনই আয়। জিমিনা আধখানা রুটিটা রেখে হাত ধুয়ে বোনের কাছে এসে দাঁড়ায়। বৃষ্টির দাঁত মুচকে এসে বলল, বলো আপু, কি বলবে? কি বলবো মানে? কি করেছিস তুই? এনারা বাড়িতে তোর নামে নালিশ কেন নিয়ে এসেছে? জিমিনা নির্বিকার ভাবে বলতে লাগলো। তা আমি কিভাবে জানবো? মানুষের পেছনে লাগা ছাড়া এনাদের কোনো কাজকর্ম আছে নাকি? জিমিনা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এনারা সবাই তোর থেকে বয়সে অনেক বড়। তো বড় হয়েছে দেখে কি তারা কোনো অন্যায় কিংবা ভুল করতে পারবে না নাকি? আর এমনিতেও তুমি আমার কথা এখন শুনবে না। যা বলবো তাই তোমার কাছে ভুল মনে হবে। তুমি বরং ওনাদের কাছেই শোনো। তারা এখানে কেন এসেছে? তেহিয়ম কিছু বলতেই যাবে, তার আগে সেই লোকদের মাঝে একজন বলতে লাগলো, ঠিকই বলেছ, ওকে আর কিছু বলতে হবে না, যা বলার আমরাই বলছি। এরপর আর কি, কাল বিকেলের ঘটা সব ঘটনা তেহিয়মকে লোকজন মিলে শোনাতে লাগলো। তবে পুরো ঘটনাতেই সব দোষ জিমিনাকেই দিয়ে দেয়। এ আর নতুন কি, এই জন্যই জিমিনা এসব পাত্তা দেয় না। অন্যায় প্রতিবাদ করলেও ঘুরে ফিরে সব দোষ জিমিনাকেই দেওয়া হবে। আপাতত এলাকাবাসীর নালিশ কিছুটা এরকম, তেহিয়ম, তুমি তোমার বোনকে সামলাও, না হলে এই মেয়ে নিজে তো পুরোপুরি বিগড়ে গেছে, এখন আমাদের মহল্লা ছেলে মেয়েগুলোকেও বিগড়ে দিচ্ছে। তুমি বলো, ওর মতো আমাদের এলাকায় আর কোনো মেয়ে আছে নাকি যে মস্তানদের মতো অতগুলো ছেলে সঙ্গ নিয়ে ঘুরে বেড়ায়? আমাদের তো মাথায় ঢোকে না। তোমার মতো মেয়ের একই মায়ের পেটের বোন অমন হয় কি করে? তখনই জিমিনা তার ছেলের হাসি হেসে বলতে লাগলো, তো আপনারা কি ভেবেছিলেন আমার বোনের মতো আমিও ভোলা ভালা সুশীল মেয়ে হব, যাতে আপনারা আমাদের যখন ইচ্ছে তখন এসে ধুয়ে যেতে পারেন? আর এমনিতেও কাল আমি কোনো অন্যায় কিছু করিনি যে আপনাদের আমার বাড়িতে এভাবে তরবল নিয়ে এসে নালিশ জানাতে হবে। জিমিনা, আপু তুমি। তেহিয়ম, ভালো করে বলছি, এই মেয়েকে সময় থাকতে সামলাও, এমনিতেই বিকে গেছে, আর দুদিন পর আর একে হাতের কাছে পাওয়া যাবে না। কোথায় কি করে বেড়াবে কে জানে, এমনিতে সারাদিন জোয়ান জোয়ান ছেলেদের নিয়ে ঘুরে। এবার ফরিদা বলতে লাগলো, এই যে মিয়া, তুমি কেনা গো এই বাড়ির মাইয়াদের চরিত্র নিয়ে কথা তোলো? তেহিয়ম আপনাদের সম্মান দিয়ে বাড়িতে এখনো দাঁড়ায় থাকতে দিছে দেখে যা ইচ্ছে তাই বলে যাবেন? তুমি কামের বেটি চুপ থাকো। শিকদার বাড়ির মানুষ আদর যত্ন করে দেখে মুখে খই ফুটতে শুরু করেছে। খাও তো মানুষের বাড়িতে কাম কইরা, কষ্ট কইরা কাম কইরা খাই, মানুষের মতো হারাম খাইতে যাই না। ওই ফরিদা, এবার কিন্তু বেশি। পরিস্থিতি খারাপ হচ্ছে বিধায় তেহিয়ম কিছু বলবে তার আগেই জিমিনা বলতে লাগলো, ও চাচা, অন্যের মেয়ের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের বাড়িতে খোঁজ নেন, অনেক কিছুই জানতে পারবেন। মানে কি বলতে চাও তুমি? আমার মেয়ে তোমার মতো নাকি? জিমিন তার ছেলের হাসি হেসে বলল, না না, আমার মতো হবে কেন? আমি তো ভালো না, এই জন্য অতগুলো ছেলের সঙ্গ নিয়ে ঘুরি। আর আপনার মেয়ে তো ভদ্রচিত ভাবে পরিপালিত কোকিল কণ্ঠী সুশীল কন্যা, এই জন্যই মনে হয় টিউশনের অলিগলি চেপায় চাপায় সর্বক্ষণ তার লীলা খেলা চলে, তাই না? আমি মাইয়া অত কিছু বুঝি না, বাইরে বাইরে সারাদিন ঘুরে বেড়াই তো, এই জন্যই মাঝে মধ্যে এদিক ওদিক নজর চলে যায়। হিহি। জিমিন কথা শেষ করে মুচকি মুচকি হাসতে লাগলো। বোনের এমন কথাবার্তা শুনে তেহিয়মকে জোরে করে ধমক দেয়। তবে জিমিনার মুখ থেকে হাসি খান আর গেল না। অন্যদিকে ফরিদাও আঁচল দিয়ে মুখ থেকে মুচকি মুচকি হাসছে। আর তারেক শিকদার থম মেরে হুইল চেয়ারে বসা, আর আনোয়ার নিজের মেয়ের সম্পর্কে এসব শুনে সম্পূর্ণ হতভম্ব। আনোয়ার কিছু বলছে না বিধায় পাশ থেকে তার বয়সী আরেকজন জিমিনার উদ্দেশ্যে বলতে লাগলো, এই মেয়ে চুপ কর,
নিজের চরিত্র ঢাকতে এখন আরেকজনের নামে নোংরামো ছড়াচ্ছিস? ও তাই নাকি চাচা? তা আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করবেন, কয়েকদিন পর পর তাকে এত এত জুয়েলারি, ঘড়ি, জামা এসব কে দেয়? আপনি যে কিপটা তাতে মনে হয় না ওসব আপনি দেন। জিজ্ঞেস করবেন একজন মানুষের বছরে কয়বার জন্মদিন হয় আর তাকে কয়বার তার ফ্রেন্ডরা জন্মদিনে গিফট দেয়। জিমিনার বলা কথা শুনে ওই লোকটারও মুখ বন্ধ হয়ে যায়। জিমিনার মুখে পাকা হাসি, কিন্তু তেহিয়ং রাগান্বিত সুরে জিমিনাকে বলল, জিমিন বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এবার কিন্তু আমি। না না, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বলার তা তোমার বোন বলে দিয়েছে। এই মেয়ে বরাবরই আমাদের অপমান অপদস্থ করে। ঠিক আছে ঠিক আছে, আর এই বাড়িতে আসবো না কখনো। এই কথা শোনা মাত্রই জিমিনা জোরে জোরে বলে ফেললো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তেহিয়ং জিমিনার দিকে চোখ গরম করে তাকালেও তাতে আর কোনো কাজ হলো না। অন্যদিকে বাকি লোকেরা আবারও কিছুটা ক্ষেপে গিয়ে কয়েকটা কথা শুনিয়ে বাড়ি থেকে বিদায় নেয়। সবাই চলে যেতেই তেহিয়ং জিমিনার দু বেনি করা চুলগুলো টেনে ধরতে জিমিনা ঘাড় বেঁকিয়ে বলল, উফ আপু ছাড়ো, ব্যথা লাগে তো। তেহিয়ং ছাড়লো না, বরং রাগান্বিত সুরে বলল, এখন ছাড়বো কেন? কতবার বলেছি বড়দের সাথে বেয়াদবি করবি না, তাহলে এসব কেন করিস? বেয়াদবি কই করলাম? যা সত্যি তাই তো বলেছি, মিথ্যা তো বলিনি। তেহিয়ং এবার ওকে ছেড়ে দিয়ে বলল, তোকে এত সত্য বলতে কে বলে শুনি? আর এলাকায় এত পাকনামি করতে বা কে বলে? আমি পাকনামি না করলে তো তুমি কিছুই বলবে না। আর ওদিকে ওরা সবাই আমাদের আবলা ভেবে ধুয়ে দিয়ে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সুশীল নম্র ভদ্র বোন তেহিয়ং না, বরং এলাকার ভিকু গ্যাংয়ের লিডার ধানি লঙ্কার জিমিনা শিকদার। কোনো মহিয়সী নারী না আমি। জিমিনার কথা শেষ হতে না হতে তেহিয়ং জিমিনার মাথার পেছনে চাটি মারে। অমনি জিমিনা পড়ে যেতে নিলে আবার নিজেকে সামলে নেয়। দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছিস, এখন খাবারগুলো শেষ করে তাড়াতাড়ি স্কুলে যা। এবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আবারও যদি তোর নামে কিছু শুনেছি তাহলে। তেহিয়ং এর কথা কানে শেষ হওয়ার আগে জিমিনা বিড়বিড় করে বলল, ওয়ার্নিং তো তুমি প্রতিবারই দাও। তেহিয়ং কথাটুকু শুনতে পেয়ে ধমক দিয়ে বলল, জিমিনা। সরি আপু। আচ্ছা আপু শোনো না। কি? অনেক কানি তো খেয়েছি, বাকিটা না খেলে হয় না? হবে না কেন? অবশ্যই হবে। তুই খাবার শেষ না করে স্কুলে গেলে আমি তোকে ঝাড়ু দিয়ে পেটাবো। মুহূর্তেই জিমিনার হাস্যজ্জ্বল মুখখানা চুপসে গেল। আর তেহিয়ং বলতে লাগলো, মানুষ আর হতে পারলি না জীবনে। ভার্সিটিতে ঢুকতেই এক ঝাঁক বন্ধু মেলা এসে তেহিয়ংকে ঘিরে ধরলো। তেহিয়ং এর এতগুলো ফ্রেন্ডদের মাঝে একেবারে ক্লোজ তেমন কেউ নেই যাকে তেহিয়ং নিজের সব বিষয় শেয়ার করে। তবে প্রত্যেকটা বন্ধু বান্ধবী তার প্রিয়। তাদের গ্রুপটা মূলত 7 জনের। তেহিয়ং বাদে এই গ্রুপে 3 জন মেয়ে আর 2 জন ছেলে রয়েছে। আলো আর সাবা দুজনই উচ্চবিত্ত পরিবারের মেয়ে, আর শিখা নিম্নবিত্ত পরিবারের মেয়ে। তবে এসব নিয়ে কারোর তেমন অহংকার না থাকলেও সবার মাঝে প্রায় সাবাকে এসব নিয়ে অহংকার করতে দেখা যায়। দামি ফোন, দামি গাড়ি, ড্রেস এসব নিয়ে সারাদিন কথা বলতেই থাকে। অন্যদিকে রনক, সাইম আর তাজিম 3 জনে উচ্চবিত্ত পরিবারের সন্তান। তবে তাদের মাঝে কখনো অহংকারে ছিটে ফোটাও দেখা যায় না। এমনিতে অবশ্য 3 জন দেখতে অসম্ভব সুদর্শন। এদিকে সাবা তানজিমকে পছন্দ করলেও তানজিম কখনো সাবাকে বন্ধু ব্যতীত অন্য কোনো নজরে দেখে না। এই নিয়ে তাদের ফ্রেন্ডশিপে মাঝে মধ্যে ঝামেলা বেঁধে যায়। গত 2 দিন তেহিয়ং ব্যতীত বাকি 6 জন গিয়েছিল সবার আয়োজিত পিকনিকে। সেখানে তেহিয়ংকে যেতে বলা হলেও তেহিয়ং পারিবারিক অবস্থা, বাড়িতে অসুস্থ বাবার জন্য যেতে পারেনি। বিষয়টি প্রত্যেকেই জানে। তাই আজ ভার্সিটিতে তেহিয়ং এর দেখা মিলতে সবাই ওর সাথে কথা বলতে উৎসুক হয়ে পড়ল। প্রথমে প্রত্যেকেই তেহিয়ং আর সুগার খোঁজ খবর নেওয়ার পর শিখা তেহিয়ংকে জিজ্ঞাসা করলো, কি রে, আমি শুনলাম তুই নাকি সব টিউশন বাদ দিয়েছিস, তাহলে এখন করিসটা কি? তেহিয়ং একটু অপ্রস্তুত হলো। সে ভিকের বিয়ে, তা মনের ভুলেও বলা যাবে না। তার বন্ধু বান্ধব ভিকের সবগুলো পাগলা ফ্যান। তার বিষয়ে জানতে পারলে জীবন পুরো তেনা তেনা করে ফেলবে। তেহিয়ং একটু গুছিয়ে নিয়ে ধীরে সুস্থে বলল, একটা এনজিওতে জব পেয়েছি,
আপাতত ওটাই করছি। তখনই সাইন বলল, আরে তুই অনার্স তো শেষ করলি না, তার আগে এনজিওতে চাকরি, কপাল আছে দেখছি। এরই মাঝে সাবা বলল, উফ বাদ দে ওর কথা, দেখ গিয়ে নর্মাল কোনো জব পেয়েছে। তার চেয়ে তেহিয়ন তুই আমাকে বলতি, বাবাকে বলে তোর জন্য ভালো একটা জবের ব্যবস্থা করে দিতাম। তেহিয়ন মুচকি হেসে বলল, তার আর প্রয়োজন নেই রে, আপাতত যা পেয়েছি তাতে সন্তুষ্ট। তেহিয়ংয়ের কথা শুনে সাবার কিছু বলল না, বরং মুখে সামান্য ভেঙচি কাটলো, যা তেহিয়ংয়ের চোখে এলো না। তবে এসবে তেহিয়ং কখনোই কিছু মনে করে না, সে জানে তার বান্ধবীটা কেমন। 4:30টার দিকে ভিকের অফিসে পৌঁছাতেই খবর এলো জাঙ্কুক তেহিয়ংকে তার কেবিনে ডেকেছে। আজ ভার্সিটি থেকে ফিরে বাড়ির সব কাজ সাথে নিজের গোসল করে ফ্রেশ হতে হতে তেহিয়ংয়ের অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবে প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি, কারণ তার মতে আজও তাকে পুরোটা সময় বসেই কাটিয়ে দিতে হবে। কিন্তু হঠাৎ জাঙ্কুক ডেকেছে শুনে গলা শুকিয়ে গেল বেচারির। মনে মনে ভাবছে দেরি হয়ে যাওয়ায় কোনো পানিশমেন্ট দিয়ে না বসে। তেহিয়ং আগে পিছে আর কিছু না ভেবে সোজা জাঙ্কুকের রুমে চলে গেল। গিয়েই দেখে প্রথমে জাঙ্কুকের দর্শন, পায়ের ওপর পা তুলে ফোন স্ক্রল করছে। আজও কালো রঙের টি শার্ট আর প্যান্ট পরা, চুলগুলো এলোমেলো, হাতে কালো ব্রেসলেট, পায়ে কালো স্নিকার্স। আহামরি কিছু না, তবে এই এলোমেলো ছদ্মবেশীও দেখতে অদ্ভুত সুন্দর লাগে তাকে। তেহিয়ং বাকি সব চিন্তা রেখে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে কিছুটা ধীর গতিতে বলতে লাগলো, স্যার দেখেছিলেন? জাঙ্কুক তেহিয়ংয়ের দিকে তাকায় না, বরং ওভাবেই ফোনের স্ক্রিনে তাকিয়ে স্ক্রল করতে করতে বলল, কাল রাতে চিটাগাং আমার কনসার্ট রয়েছে, সেখানে যেতে হবে। সবকিছু যেন প্রপার গোছানো থাকে, কোনো ভুল হোক তা আমি চাই না। এরপর তেহিয়ংয়ের দিকে না তাকিয়ে ডেস্কে রাখা একটা কালো ফাইল তেহিয়ংয়ের দিকে ঠেলে দিয়ে বলল, এখানে সব ইনস্ট্রাকশন প্লাস ইনফরমেশন রয়েছে, ভালো করে দেখে নিয়ে কনসার্টের বিষয়টি স্টুডিওর সবাইকে জানিয়ে দিস। আপাতত সবটুকু তো ঠিকই ছিল, কিন্তু সর্বশেষে একটি শব্দে তেহিয়ং চমকে উঠল। হঠাৎ জাঙ্কুকের কাছ থেকে তুই সম্বোধনটি প্রচন্ড অপ্রস্তুতকর লাগলো তার। তবে তেহিয়ং নিজেকে সামলে ফাইলটা হাতে নিয়ে বলল, ওকে স্যার। এরপর তেহিয়ং সেখান থেকে উল্টো ঘুরে ফিরতে লাগলে পেছন থেকে জাঙ্কুকের আবারও ভারী কণ্ঠস্বর শোনা গেল, এখানে কে কখন আসবে যাবে তাতে আমার কোনো আগ্রহ নেই, তবে আমি যাকে যখন ডাকবো তাকে তখনই যেন আমার সামনে পাই। তেহিয়ং বিস্মিত হয়ে পিছনে ফিরে তাকাতে জাঙ্কুকের তীক্ষ্ণ চোখে তার চোখ পড়ল। মুহূর্তে আতঙ্কে গায়ে শিহরণ বয়ে গেল। তেহিয়ং বুঝতে পারে না এই লোকটা কথাবার্তা এত কম বলে, অথচ এক একটা কথার মাঝে যেন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। তেহিয়ং তার মাথা কানে হালকা কাত করে রুম থেকে বেরিয়ে আসতে লাগলো। তবে তার চোখে এখনো জাঙ্কুকের স্তব্ধ তীক্ষ্ণ চোখ জোড়াই ভাসছে। সাধারণ মানুষের চোখের মনে নাকি নীল, বাদামি, কালো আরো কত কিছু হয়, কিন্তু এই লোকের চোখ এমন রক্তলাল কেন কে জানে, যদিও সেটা খুবই মৃদু। তবে তেহিয়ংয়ের কাছে তা তার কলিজা কাঁপানোর জন্য যথেষ্ট। আজও মাঠের মধ্যে এসে জড়ো হয়েছে গতকালকে সেই কলেজ পড়ুয়া ছেলে, সাথে জিমিন আর ভিকো গ্যাং। তবে আজ ভিকো গ্যাংয়ের সাথে এলাকার ছোট বড় আরো অনেক ছেলে মেয়ে রয়েছে। তাদের সবার দাবি তাদের মাঠে তারা খেলতে পারবে না, শুধু শহরের সেসব ছেলেদের জন্য। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। একটা সময় পর দুই পক্ষের বড়সড় কথা কাটাকাটি হওয়ার পর তা থেমে যায় এবং তাদের সমঝোতা হয় যে সপ্তাহে 3 দিন কলেজের ছেলেরা আর 4 দিন এলাকার ছেলে মেয়েরা খেলবে। তবে এই দিন ছাড়া সব দিনগুলোতে প্রত্যেকে মাঠে আসতে পারবে, সেক্ষেত্রে কোনো পক্ষরই তাতে বাধা দেওয়া যাবে না, তেমনই কারো খেলাতে কোনো সমস্যা করা যাবে না। কথা মতো আজ কলেজের ছেলেরা খেলবে আর এলাকার ছেলে মেয়েরা চাইলে তাদের দর্শক হতে পারে। আর ঠিক এমনটাই হলো, দুই পক্ষের মধ্যে আর কোনো ঝামেলা রইল না। এই ডিসিশনের প্ল্যানটা অনেকটা জিমিনা নিজেই দেয়, যে কারণে খেলা শেষে সকলেই বেশ তাকে নিয়ে উল্লাসে মাতামাতি করে। এইদিকে জিমিনা বিকেল শেষে বাড়ি ফিরতে নিয়েছে।
আর ঠিক তৎক্ষণাৎ তার সামনে হাজির হয় কালো রঙের হুডি পরা লম্বা চওড়া দেহের এক ব্যক্তি, যার কোঁকড়ানো চুল ও হুডির টুপিতে স্পষ্টভাবে মুখ দেখা দেয়। ব্যক্তিটি মাঠের এক কোণায় চুপটি করে দাঁড়িয়েছিল, আর তার নজর ছিল মূলত জিমিনার দিকে। জিমিনাকে বাড়ি ফিরতে দেখে সে তার কাছে এগিয়ে যায় এবং আচমকা মুচকি এসে জিমিনার উদ্দেশ্যে বলল, হে পিচ্চি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আচমকা কোনো এক আগন্তুকের হুট করে তার সামনে এসে এমন কথা বলতে দেখায় সে বেশ বিরক্ত হলো। তাই চোখ ছোট ছোট করে বলে উঠল, তা আপনি কি 80 বছরের বুড়ো যে আমাকে পিচ্ছি পিচ্ছি করছেন? ব্যক্তিটি মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আর পিচ্ছি বলবো না। তুমি একটু ঝাঁঝালো কথা বলো তো, এই জন্যই পিচ্ছি বলছি। পিচ্চিরা তো সাইজে ছোট হয়, তবে এক একটা পুরো আগুন বোমা। জিমিনা কিছু বলতে নেবে তার আগেই তার নজর পড়ে সে ব্যক্তির দিকে। জিমিনা কপাল কুঁচকে লোকটার চেহারা দেখার চেষ্টা করে ব্যর্থ হয়। এমন জঙ্গলের মতো চেহারা দিকে এটা কি ঘুরে বেড়াচ্ছে? একে তো সে কতকালে দেখেছে, কোনো বাচ্চা ধরা মানুষ নয় তো। এই মিয়া, আপনি কিটা? আপনাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি, শুধু কালকেই দেখেছি। বলেন আপনি কে? গুন্ডা টুন্ডা নন তো? জিমিনার এহেন কথায় ব্যক্তিটি কিঞ্চিত কেসে ওঠে, কিছুটা ইতস্ত সুরে আওড়ায়, না আমি ওসব কিছুই না, আমি ভালো মানুষ। আরে খাইছে, তা আপনি ভালো না খারাপ আমি জানবো কি করে? আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনি কেন প্রতিবার সেদিন আমার সাথে কথা বলছেন? কারণ তুমি বেশ ইন্টারেস্টিং। আচমকা নিজের সম্পর্কে কারো মুখে এহেন কথা শুনে জিমিনা চমকে ওঠে। ইনি তার প্রশংসা করলো? করলে তো তা বেশ সন্দেহজনক ব্যাপার স্যাপার হয়ে যায়। না, এই লোকের কোনো সমস্যা আছে, আর একটু ঘেটে দেখা প্রয়োজন। মনে মনে এত সব চিন্তা ভাবনা করলেও জিমিনা ব্যক্তিটির উদ্দেশ্যে পুনরায় সন্দেহান সুরে আওড়ালো, আমি ইন্টারেস্টিং? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কে? আপনার নাম কি? এবার লোকটি মৃদু হেসে বলল, আমার নাম সুহ। তোমার নাম জিমিনা, তাই তো? আপনি আমার নাম কি করে জানলেন? জিমিনার তীক্ষ্ণ প্রশ্নে সুহ মুচকি হেসে পড়ল, তোমার নাম তো এই এলাকার কাকপক্ষীও জানে। সুহর বারংবার করা প্রশংসায় জিমিনার কপাল কুঁচকে যায়। এ কি তাকে তেল মারছে? নয়তো তার প্রশংসা তো কেউ সহজে করে না। আর দেখতেও মনে হচ্ছে বয়সে তার চেয়ে অনেক বেশি বড়। হাইট অনুযায়ী জিমিনা হয়তো সুহর বুক উঠতেও পৌঁছাবে না। জিমিনা এক পলক সুহকে দেখে নিয়ে বলল, ভালো কথা, কিন্তু আপনার মুখ এভাবে নতুন বইয়ের মতো ঢেকে ঢুকে রেখেছেন কেন? মুখে অ্যালার্জি আছে? জিমিনার কথায় সুহ মৃদু হাসে এবং তৎক্ষণাৎ নিজের হুডির টুপিটা টান মেরে খুলে ফেলে। নিমিষেই বেরিয়ে আসে এক সুদর্শন বিদেশি পুরুষের ন্যায় মুখবয়ব, গাঢ় বাদামি রঙের চোখ জোড়া, যেন নিমিষেই জিমিনাকে আকৃষ্ট করে। ঠোঁটের কোণে ঝুলতে থাকা বিস্তৃত হাসিও একদম ঘায়েল করার মতো। মাথার উপর এক ঝাঁকড়া কোঁকড়ানো চুল, ফর্সা ত্বক, হুডির মাঝে স্পষ্ট ফুটে ওঠা অ্যাবস এবং বাইপাস, সবকিছুতেই নিমিষেই কাউকে আকৃষ্ট করা সম্ভব। জিমিনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বয়স তার 17-র কাছাকাছি এসে ঠেকেছে। এখন অব্দি কোনো ছেলেকে বিশেষ নজরে না দেখলেও এবার তার ব্যতিক্রম হলো। সে মনে মনে বিস্তৃত হেসে মনে মনে আওড়ালো, উফ কি বেটা সাইল রে মাইরি। তবে নিমিষেই সে নিজেকে সামলে নেয়, একই সাথে নিজের প্রতি কিছুটা বিরক্ত হয়। সুহর উদ্দেশ্যে আওড়ালো, আমি এখন যাচ্ছি। এই বলে জিমিনা চলে যেতে নিলে পাশ থেকে সুহ দ্রুত স্বরে বলে, আরে কোথায় যাচ্ছ? জিমিনা না ঘুরেই বলল, বাড়ি। তো একা যাও কেন? আমাকেও নিয়ে যাও। জিমিনা এবার পিছনে ফিরে তাকায়। সুহর এত হাসি মাখা মুখ দেখে সে কপাল কুঁচকে পড়ল, কেন আপনার কি বাড়ি নেই? আছে তো। তাহলে তাহলে আর কি? আচ্ছা তুমি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? CR7। ও মানে রোনালদো ফ্যান? কারণ ভিকে রোনালদো ফ্যান। সুহ ভ্রু কুঁচকে বলল, ভিকে মানে? ভ্যাম্পায়ার কুক।
তুমি ওর ফ্যান নাকি? কেন? সুহ কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, আমিও তো ভিকের ফ্যান। জিমিনা এতক্ষণ গম্ভীর আর বিরক্ত নিয়ে সুহর সাথে কথা বললেও এখন ভিকের নাম শুনে পুরো গলে গেল। এই একটা ভিকেই আছে যেখানে সে পুরোপুরি আটকে যায়। এইবার মুখে হাসি ফুটিয়ে উৎসুক স্বরে সুহকে বলল, সত্যি তুমি ভিকের ফ্যান? এতে মিথ্যে বলার কি আছে? যাই হোক, আমি এখন বাড়ি যাচ্ছি। আর কোনো কথা বলবেন না, বেশি কথা বললে আমার মুখে ব্যথা করে। আর আজকের মতো এটুকুই, আর যেন কখনো আপনাকে আমার সামনে না পাই। খোদা হাফেজ। একদমই এত সব কথা হলে জিমিনা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে পেছন হতে সুহ কিছুটা অবাক চোখে তাকে দেখতে থাকলেও খানিকটা সময় পর বিস্তৃত মুচকি হাসে। নিমেষেই তার বাম পাশের কালে হালকা টলে ভেসে ওঠে এবং সে অদ্ভুত স্বরে আওড়ায়, তুমি সত্যি অনেক ইন্টারেস্টিং। এবার তো তোমাকে আমার চাই। রাত 11:30। শহরের ভিআইপি এরিয়ার রাস্তাঘাটে গাড়ি চলাচল খুবই কম। বিশেষত এই এরিয়ার এমপ্লয়িরা কাজ শেষে বাড়ি ফিরলেই রাস্তাঘাট শুনশান হয়ে যায়। রাতের বেলা এখানে প্রাইভেট কার ছাড়া অন্য কিছু পাওয়াটাও অসম্ভব বিষয়ের মতো। তবে আজ তেহিয়ং এর কোনো চিন্তা নেই। কিছুক্ষণ আগেই বেগম তার গাড়ি নিয়ে অফিসের সামনে তাকে বাড়ি পৌঁছে দিতে চলে এসেছে। সাথে তেহিয়ং এরও বেগমের কাছ থেকে কনসার্টের বিষয়ে কিছু জানার ছিল, তাই সে বর্তমানে বেগমের গাড়ির পাশে দাঁড়িয়ে দুজনে কথা বলছে। গাড়িটা পার্কিং এরিয়া থেকে কিছুটা দূরে অন্ধকার রাস্তার পাশে দাঁড় করানো। তেহিয়ং বেগমের সাথে কিছুক্ষণ তার প্রয়োজনীয় বিষয়ে কথা বলার পর হঠাৎ বেগম তেহিয়ংকে সুগার সাথে ভিডিও কলে কথা বলার জন্য বলে। তেহিয়ংও খুশি মনে রাজি হয়ে যায়। তবে সেই জায়গায় তেমন আলো না থাকায় বেগম তেহিয়ংকে গাড়ির ভেতরে বসে ড্রিম লাইট জ্বালিয়ে কথা বলতে বলে। তেহিয়ংও বেগমের কথা মতো তাই করে। তেহিয়ং গাড়িতে বসে সুগার সাথে ফোনে কথা বলছে। অন্যদিকে বেগম একটু দূরে পাশে একটা শপে গিয়েছে। তেহিয়ং সুগাকে দেখে অনেকটাই খুশি হলো। সুগা এখন আগের চেয়ে অনেকটা সুস্থ, সাথে তার কথাও স্পষ্ট। মাথায় সাদা ব্যান্ডেজ এবং এখনো সে হসপিটালে রয়েছে। দুজনের কথাবার্তা মুহূর্তেই হাস্যোজ্জ্বলে পূর্ণতা পেল। মনে হচ্ছে দুজনেই আবার প্রাণ ফিরে পেয়েছে। এক পর্যায়ে নানান হাসি ঠাট্টা শেষে সুগা হাতের ইশারায় কিস করলো। তেহিয়ং অপ্রস্তুত হলেও মুহূর্তেই হেসে ফেলল। প্রায় কিছুক্ষণ কথাবার্তা শেষে বেগম ফিরলে দুজনে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। স্টপ। মাঝ রাস্তায় এসে হঠাৎ পরিচিত এক তৃতীয় ব্যক্তির কণ্ঠস্বর শুনে বেগম বিস্মিত হয়ে গাড়ি ব্রেক করলো। কণ্ঠস্বরখানা পেছন থেকে এলো বিধায় দুজনেই তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। মুহূর্তেই দুজনে আরেক দফা বিস্মিত হলো। ভালো করে নিশ্চিত হতে অন্ধকারে আচ্ছন্ন গাড়ির সব লাইট অন করতেই দেখে পায়ের উপর পা তুলে এক হাতে কালো রঙের জ্যাকেট নিয়ে বসে আছে জাংকুক, চোখে কালো রঙের সানগ্লাস। তারা দুজন কিছু বলার আগে জাংকুক গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এরপর ড্রাইভিং সিটের কাছে গিয়ে বেগমের দিকে তাকিয়ে গাড়ির বাহির থেকেই বলতে লাগলো, আমার কারে প্রবলেম হয়েছিল, তাই এই কারে বসেছিলাম। ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস, অ্যান্ড সরি ফর না জানি গাড়িতে বসার জন্য। সম্পূর্ণ কথাটুকু শেষ করে কাঁধে জ্যাকেটখানা ঝুলিয়ে এক হাত প্যান্টের পকেটে ঢুকে বড় বড় পা ফেলে জাংকুক রাস্তার পাশের এক বড় অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে পড়ে। তার মুখখানা শান্ত রইলেও কালো চশমার নিচে থাকা লালচে চোখ জোড়ার দশা কি ছিল তার কারো নজরে পড়ল না। এদিকে তেহিয়ং আর বেগম বিস্ফোরিত নয়নে একে অপরকে দেখতে লাগলো। দুজনের মাঝে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্ষণিকের মাঝেই হঠাৎ কি হয়ে গেল কোনো কিছুরই হিসাব মেলাতে পারছে না। এদিকে ভিকের মুখে থ্যাঙ্কস আর সরি এই দুটো শব্দ শুনে রীতিমতো অবাক বেগম। জাংকুকের মুখেও কি এসব শব্দ মানায়? না,
আজ পর্যন্ত তারা দুজন ব্যতীত এই শব্দ দুটো আর কারো শোনার দুঃসাহসিক ভাগ্য হয়েছে কিনা তাতে অঢেল সন্দেহ রয়েছে। তখনই বিস্মিত সুরে বেগম তেহিয়াংয়ের উদ্দেশ্যে বলল, গাড়িতে ভিকে কখন এসে বসেছে বলনি তো? তেহিয়াংও বিস্মিত স্বরে বলল, আমি নিজেও জানি না ভাইয়া। কিছুক্ষণ দুজনের চোখ থেকে ঢোক গিলল। এমনিতেই গলা কেন যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। গাড়িতে থাকা পানির বোতল থেকে দুজনে পানি খেয়ে নেয়। এরপর বেগম পাশে তাকিয়ে দেখে তারা জাঙ্কুকের অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছে। বিশাল বড় গেটের একপাশে বড় বড় করে লেখা ভিকে। মুহূর্তেই বেগম কি সব ভেবে এক ভারী দীর্ঘশ্বাস ফেলল। রাত 1টা বেজে গিয়েছে। শহরের নামি দামি নাইট ক্লাব থেকে মাতাল হয়ে বেরিয়েছে রুহি। পরনে ছোট ওয়েস্টার্ন ড্রেস। এই মেয়েটাকে মাঝে মধ্যে এসব জায়গায় দেখা মেলে। সাথে নামি দামি ড্রিঙ্কস কিংবা মদ্যপান তার কাছে দুধ ভাত। বাবা তার দেশের বড় এক বিজনেসম্যান। আলাদা করে তার জব করার দরকার ছিল না, তবে বাড়িতে থেকে এসব কুকীর্তি করতে পারত না সে। সেই জন্য তার বাড়ি থেকে অনেকটা দূরে একটা ফ্ল্যাটে একাই থাকে রুহি। সাথে ভিকের স্টুডিওতে কাজ করার পাশাপাশি বাবার কাছ থেকেও মাসে প্রচুর টাকা নেয় সে। ভিকের সাথে কাজ করাটা তার যতটা না শখ ছিল, তার চেয়ে বড় উদ্দেশ্য হলো তার বাজে অভ্যাসগুলোকে কন্টিনিউ করা। সভ্য শহরের লোকালয়ে এসব নাইট ক্লাব থাকবে না বিধায় শহর থেকে প্রায় অনেকটা দূরে একটি বড় নাইট ক্লাবে নিজের বেশিরভাগ সময় কাটায় রুহি। রুহি সাধারণত স্টুডিও থেকে প্রতি রাতে অনেকটা আগেই বাড়ি ফেরে, কিন্তু রাত বাড়তেই তার গন্তব্য হয় নাইট ক্লাব। আজ আর ভালো লাগছে না বিধায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছে সে। ড্রিঙ্কস মনে হয় একটু বেশি করে ফেলেছে। তবে তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে বিস্তৃত হাসি হাসলো মেয়েটা। সম্পূর্ণ কালো গেটাপে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ দেহের অধিকারী লোকটার চোখে কালো সানগ্লাস, মুখে মাস্ক আর গায়ে কালো ওয়েস্টার্ন জ্যাকেট, সাথে বড় বড় চুল থাকতে কালো রঙের ক্যাপ পরা। তবে এমন ছদ্মবেশী লোকটাকে যে রুহির পূর্ব পরিচিত তা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। দুজনে রাস্তায় বেশিক্ষণ দেরি করলো না। লোকটি রুহিকে ইশারায় ড্রাইভিং সিটের পাশে বসতে বলল। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। তখনই রুহি লোকটার দিকে তাকিয়ে মাতলা মশরে বলতে লাগলো, কার? তুমি চালাবে? লোকটি রুহির দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতেই বলল, জানো জাঙ্কুক, আমার না বিশ্বাসই হচ্ছে না যেটা তুমিও কখনো আমাকে এভাবে ট্রিট করবে তা আমি কল্পনাতেও ভাবিনি। কি আর করার, আমাদের ভাগ্যে যা লেখা থাকবে তাই তো হবে। রুহি জাঙ্কুকের কথায় মুচকি হেসে নিজের সিটে হেলান দিয়ে ক্লান্তিতে চোখ বুজে নেয়। অন্যদিকে জাঙ্কুক গাড়ি চালাতে চালাতে রুহির দিকে তাকিয়ে পাকা হাসে, কিন্তু সে হাসি মাস্কের নিচে থাকায় দৃশ্যমান হলো না। আর না হলো তার সানগ্লাস দ্বারা আচ্ছাদিত চোখ জোড়ায় চিকচিক করতে থাকা পরবর্তী পৈশাচিক কর্মকাণ্ডের জলুস। রুহি, ডু ইউ হিয়ার মি? মাথাটা বড্ড বেশি ঘুরছে, শরীরটা কেমন যেন প্রচন্ড দুর্বল লাগছে। চোখের পলক ঠিক মতো খুলতে পারছে না রুহি। হালকা চোখ খুলতে সবকিছু ঝাপসা। মাথাটা এখনো ঝিমঝিম করছে। রুহি বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, তবে তার নিষ্ক্রিয় মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে তার শরীর থেকে ধীরে ধীরে সব রক্ত নিয়ে নেওয়া হচ্ছে। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে রুহি ধীরে ধীরে চেষ্টা করলো চোখ দুটো খোলার। কিছুক্ষণ চেষ্টার পর সফল হলো সে। ঝাপসা চোখে ধীরে ধীরে সব স্পষ্ট হতে লাগলো। তবে বুঝতে পারলো না সে ঠিক কোথায় আছে। বিশাল বড় এক এরিয়া, অথচ দেখতে কেমন অদ্ভুত। সঙ্গে কি না কি সব জিনিস যন্ত্র রেখে দেওয়া। চারপাশটায় কেমন গাঢ় লাল আলোর ছড়াছড়ি। এরপর ওসব কি জিনিস তা বুঝতে মাথা না ঘামিয়ে
নিজের দিকে তাকায় রুহি। সে একটা বড়সড় চেয়ারে কিছুটা আছোয়া হয়ে বসে রয়েছে। তার হাত দুটো চেয়ারের হাতলের উপরে রাখা, কিন্তু সে চমকে উঠল নিজের বর্তমান পরিস্থিতি দেখে। ও বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। তাড়াহুড়ো করে মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে লাগলো। সে কোথায় ছিল আর এখন সে কোথায় আছে, সঙ্গে তার সাথে এই মুহূর্তে কি করা হচ্ছে। রুহি নিজের দুর্বল শরীর নিয়েও ছুটাছুটির চেষ্টা করলো, অথচ তার মনে হচ্ছে সে একদম অবশ হয়ে বসে রয়েছে। এরই মাঝে হঠাৎ সামনে থেকে আবারও কারো কণ্ঠস্বর শোনায়। সে সামনের দিকে তাকিয়ে আবারও চমকে উঠল। তার সামনে চেয়ারে বসে দু পা ছড়িয়ে হাঁটুতে কোমর ঠেকিয়ে দু হাতে দুটো চা পাতি নিয়ে এক আজব খেলায় মেতেছে জাঙ্কুক। বারবার চা পাতি দিয়ে বিভৎস রকমের আওয়াজধ্বনি সৃষ্টি করে চলেছে। রুহি নিজের বর্তমান অবস্থার সাথে তার আশেপাশের পরিস্থিতির কোনো হিসাবই মেলাতে পারছে না। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। মুহূর্তে মেয়েটার ঘাম ছুটতে লাগলো। যখন জাঙ্কুকের স্পষ্ট কণ্ঠস্বর কানে আসতে বুঝতে পারল এসব সত্যি। আহা, এইভাবে নড়াচড়া করাটা ঠিক না। যা হচ্ছে সুন্দরভাবে হতে দাও। রুহি কখনো জাঙ্কুকের কাছ থেকে এমন নরম সুরে বলা কোনো কথা আজ পর্যন্ত শুনিনি। তার উপর জাঙ্কুক তাকে তুই করে না বলে তুমি সম্বোধন করছে। এছাড়া জাঙ্কুকের মুখে বাঁকা হাসিটা যেন পুরো সিচুয়েশনটাকে আরো লোমহর্ষক করে তুলেছে। সঙ্গে যে রুহি জাঙ্কুকের সামান্য সংস্পর্শে আসার জন্য কত শত তাপস্যা করে রাজি থাকতো, সেই মেয়েই আর জাঙ্কুকের খোলা বুক বলিষ্ঠ দেহ দেখেও সামান্য আকৃষ্ট হচ্ছে না, বরং তার মাঝে তীব্র ভয় আতঙ্কের অনুভূতি জাগ্রত হচ্ছে। জাঙ্কুকের পরনে শুধু একটা কালো ট্রাউজার, সঙ্গে মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে রয়েছে। কিন্তু জাঙ্কুক তার সাথে এসব কেন করতে চাইছে? আর ওর হাতে ওসব অস্ত্র কেন? ওগুলো দিয়ে কি করবে? রুহির নেশানো মস্তিষ্কটাও এখন ভয়ঙ্কর দুশ্চিন্তায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। রুহি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি করছো জাঙ্কুক? আমি তো নাইট ক্লাবে ছিলাম। তাহলে এটা কোন জায়গা? আমার সাথে এসব কি করছো? তুমি কেন এসব করছো? রুহি কাঁদো কাঁদো কণ্ঠস্বরে বলা প্রশ্নগুলো শুনে জাঙ্কুক কপালটা মৃদু কুঁচকে মিথ্যে বিরক্তি শুনে বলে, উফ, এত প্রশ্ন কেউ একসাথে করে নাকি? তবে জানতে চেয়েছো যেহেতু তাই বলছি। জাঙ্কুকের কথা শেষ করে সোজা হয়ে রুহির দিকে তাকিয়ে মুচকি হাসলো। এরপর শেড দ্বারা সোজা করে বসে চা পাতি দুটোর উল্টো পিঠ দিয়ে চুলে ব্যাক ব্রাশ করতে লাগলো। তারপর পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বলতে লাগলো, এটা হলো আমার সাম্রাজ্য, আর তুমি হলে এখানকার নতুন অতিথি। আর তোমার সাথে যা হচ্ছে তা হলো তোমার প্রাপ্য, অ্যান্ড আমি তোমার প্রাপ্যই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কথাটা শেষ করে জাঙ্কুক শেড দ্বারা সোজা করে বসে রুহির দিকে তাকিয়ে আবারও মুচকি হাসে। অন্যদিকে রুহির গলা শুকিয়ে কাটকাট হয়ে গিয়েছে। তার হাত পায়ে কোনো শক্ত রশির বাঁধন না থাকলেও সে আজ সম্পূর্ণ নিস্তব্ধ অচল দেহে চেয়ারে পড়ে রয়েছে। শত চাইলেও না এখান থেকে নড়তে পারছে, আর না পালিয়ে চলে যাওয়ার পরিকল্পনা তার মস্তিষ্ক ভাবতে পারছে। কারণ তার শরীরের সব শক্তি এখন ধীরে ধীরে জাঙ্কুক নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। মানুষের শরীরের রক্ত একটি অতি প্রয়োজনীয় উপাদান। সেখানে জাঙ্কুক ব্যাগের পর ব্যাগ রক্ত রুহির শরীর থেকে সরানোর ব্যবস্থা করেছে। রুহি নিজের মস্তিষ্ক সক্রিয় করে নিজের অবস্থা দেখে এই কারণে চমকে উঠেছিল। কারণ সে নিজের দিকে তাকিয়ে দেখতে পায় তার দু হাতের ভেইন নিডল বা সুচ বাঁধানো, এবং তার দুপাশে দুটো স্ট্যান্ড যেখানে দুটো ব্লাড ব্যাগ ঝুলছে, অর্থাৎ ভেইন পাংচার কিট বা ব্লাড কালেকশন কিট, যাতে সুইয়ের সাথে একটা টিউব বা নল সংযোগ থাকে, যা দিয়ে দেহ থেকে রক্ত গিয়ে ব্লাড ব্যাগে সংরক্ষিত হয়। সাধারণত একটি মানুষের দেহ থেকে একবারে শুধু এক ব্যাগ, অর্থাৎ 450 থেকে 500 মিলি রক্ত সংরক্ষণ করা যেতে পারে, যাকে নিরাপদ বলা যায়। কিন্তু
কারো দেহ থেকে 50% কিংবা এর চেয়ে বেশি পরিমাণ অর্থাৎ 2.5 থেকে 3 লিটার রক্ত সরিয়ে নিলে মানুষ মারা যেতে পারে। কারণ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত রক্তই থাকে 5 থেকে 6 লিটার। আর রুহির ভয়ের কারণ হলো তার দেহ থেকে একসাথে 2টো ব্যাগ রক্ত দিয়ে পূর্ণ করা হচ্ছে, যার অনেকটাই এখন ভরে গিয়েছে। রুহি কান্নারত কণ্ঠে বলল, ভিখে, আমার সাথে এসব কেন করছো? প্লিজ আমায় ছেড়ে দাও। তুমি হঠাৎ আমায় তুমি বলে ডাকছো কেন? তোমার হাব ভাব কাজকর্ম আমার ঠিক লাগছে না। জাঙ্কুকের যেন কথাটা শুনে হাসি পেল, তবে তার হাসি সেই শব্দহীন বাঁকা হাসিতে সীমাবদ্ধ। সে ওভাবেই হেলান দিয়ে থাকা অবস্থাতেই বলল, একটা মানুষ চিরতরে পৃথিবী থেকে বিদায় নেবে, আর তুমি বলছো আমি যেন তার সাথে তুই তোকারি করে খারাপ ব্যবহার করি? তার উপর আমার নতুন অতিথিটা একটা মেয়ে। ছি, ভিকে এতটাও খারাপ না। এতটুকু কথা শেষ করেই জাঙ্কুক নিজের হাতে থাকা 2টো চা পাতের উদ্দেশ্যে নাটকীয় ভঙ্গিতে আওড়ায়। কি ঠিক বলছি তো মাম্মা? জাঙ্কুকের কথাটা শুনে যেন ওই 2টো প্রাণহীন বস্তু হাসি পেল, কিন্তু রুহি জাঙ্কুকের দিকে ভয়াত্মক চোখে তাকাতে লাগলো। এরপর যতটা পারলো নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিক প্লিজ, আমি জানি না তোমার কি হয়েছে, কেন তুমি এমন করছো, কিন্তু আমি এতটুকু জানি যে তোমার কারোর প্রতি অনেক রাগ ক্ষোভ থাকলে তুমি তাকে মারধর করো। প্লিজ, যদি আমার কোনো ভুল থাকে তুমি আমায় মাফ করে দাও। আমি প্রমিস করছি আমি কখনো তোমার আশেপাশে আসবো না, তোমার সাথে কখনো। আচ্ছা আচ্ছা, এখন থেকে আর তুমি করেও বলবো না। প্লিজ স্যার, আমায় মাফ করে দিন প্লিজ। জাঙ্কুক রুহির কথা শুনে ভ্রু কুঁচকে বলল, 1 সেকেন্ড, আমি এখানে না কারো বস আর না কারো শুভাকাঙ্ক্ষী, তাহলে এখানে এত ফর্মালিটি কি আছে? আচ্ছা, আমি তোমাকে একটা গান শোনাই, তুমি তো আমার গান শুনতে পছন্দ করো তাই না? তবে গানের মতো না, কিছুটা কবিতা আবৃত্তির মতো করেই বলি, নিউ এক্সপিরিয়েন্স হবে, কি বলো? আমি চির সঠিক, আমি না মানি আইন, আমি না কেন অধিক, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরো দুনিয়া ব্যাঠি। আমি করি ধ্বংস, আমি শত্রু ধারে সদা অন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা, নিবেতে জানি না তোমার সত্য, আমার রাজত্ব, যুগে ফুকে মত, ওহে বিশ্বাসঘাত, আমারই আদালত, আমি বিচার, হত্যা করি পাপি না আমারই স্বর্গমর্ত, আমি হত্যা করি পাপি না আমারই স্বর্গমর্ত। Cross my heart and hope to die. Welcome to my dark side.